নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই এক হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্পে। তবে গল্পে প্রবেশ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার সহযোগিতা ছাড়া আমাদের এগিয়ে চলা একেবারে অসম্ভব। পাশে থাকুন আর শুনতে থাকুন আমাদের একের পর এক নিবেদন। আমাদের আগের এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের নাম আমি আজকের গল্পের শেষে ঘোষণা করব, এবং আপনাদেরও বলছি, আপনারা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনছেন অবশ্যই মেনশন করতে ভুলবেন না, কারণ আপনার নাম হয়তো আমি আগামী গল্পে আবার ঘোষণা করতে পারি। এখানে বেশি কথা নয়, সরাসরি গল্প শোনানো হয়। আজ আপনি শুনতে চলেছেন বাংলা অডিও স্টোরি জগতের স্বনামধন্য লেখক অপূর্ব সেনের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প বর্ষা রাতে মরার গন্ধ। ইতিপূর্বেই লেখক অপূর্ব সেনের লেখা আপনাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। তাঁর লেখা নিমডাঙ্গার চায়ের দোকান সিরিজটি গপ্পঘরে অনেক ভালোবাসা কুড়িয়েছে। আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটিও আপনার ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে থাকছি আমি সুদর্শন। আজ আমার সঙ্গে নারী কণ্ঠে থাকছে শ্রেয়সী। শুরু হচ্ছে লেখক অপূর্ব সেনের কলমে বর্ষা রাতে মরার গন্ধ। আমি 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 পাগল হয়ে যাচ্ছি কমলা। আমি আর পারছি না, আমার ঘুম হয় না, আমি খেতে পারি না। কি হচ্ছে আমার সঙ্গে? কেন কেন তুমি আমাকে ডাকলে বলো? কেন কেন তুমি আমাকে ডাকলে? কারণ তুমি যোগ্য অগ্নিশেখর। তুমি সেই একমাত্র যাকে আমি খুঁজছিলাম। কিসের জন্য? কেন শুধু আমি? অন্য কেউ তো আসতে পারতো, কেন শুধু আমাকেই ডাকলে? কারণ তোমার জন্মতিথি, তোমার রাশি, তোমার নামের অক্ষর সব মিলিয়ে গেছে। বহুদিন ধরে অপেক্ষা করছিলাম, অবশেষে তুমি এলেই। কিসের জন্য অপেক্ষা? আমি আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি ভয় পাচ্ছি কমলা, আমি ভয় পাচ্ছি। ভয় পেও না অগ্নি, তোমাকে একটু কষ্ট দিচ্ছি, তার জন্য দুঃখিত। কিন্তু এই কষ্ট বেশি দিন থাকবে না, আর মাত্র কয়েকদিন, তারপর সব বদলে যাবে। বদলে যাবে মানে? কি হবে? কি হবে কমলা? আমি আমি একটা স্বপ্ন দেখেছি, এবং এবং সেই স্বপ্নটাই আমি বারবার দেখি, বারবার। বলো, কি দেখেছো? একটা 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 গভীর অন্ধকার জায়গা, চারিদিকে বিশ্রী পোড়া গন্ধ, একটা একটা বিরাট যজ্ঞকুণ্ড, তার সামনে বসে এক তান্ত্রিক, মাথায় অদ্ভুত চুল, লাল কাপড় পরা, সারা গায়ে ছাই মাখানো, সামনে ছড়িয়ে রাখা পচা গলা কিছু, যেন যেন মানুষের হাড়, মৃত প্রাণীর মাথা, নরবলি দেওয়া শরীরের অংশ। আমি আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু নড়তে পারছিলাম না। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু কিন্তু আমার আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। সেই তান্ত্রিক কিছু একটা মন্ত্র জপছিল, আগুন লেলিহান শিখায় জ্বলছিল, আর আমি আমি যেন তার মধ্যে ডুবে যাচ্ছিলাম। এক মুহূর্ত নীরব, সবকিছু নীরব। বাতাস হঠাৎ থেমে যায়, চারপাশ নিস্তব্ধ হয়ে ওঠে। কমলা গম্ভীর গলায় বলে, স্বপ্ন নয় অগ্নি, সত্যি। তুমি দেখেছো, কারণ তোমাকে দেখানোর কথা ছিল। অন্ধকার রাত, নিস্তব্ধতা চারপাশে ছড়িয়ে আছে। খালের ওপরে বাঁশের সাঁকোটা ভেঙে পড়ার মতো বাতাসে কাঁপছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কেবল দূরে কোথাও একজোড়া লাল চোখ যেন শিকারের অপেক্ষায় জ্বলছে। গাছের ফাঁকে ফাঁকে জোনাকির মৃদু আলো
মাঝে মাঝে স্পষ্ট হয়ে উঠছে, আবার আবার মিলিয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, আমার শরীরটা কাঁপছে, নিঃশ্বাস ভারী। আমার সামনে কমলা, তার হাতে এক রহস্যময় পাত্র। আমি আমি আর আমি আর পারছি না কমলা, আমি আর পারছি না। এটা কি? কেন আমাকে ডাকলে আজ? কেন আমি পালাতে পারছি না? কেন পালাতে পারছি না আমি? কেন? তোমার পালানোর পথ অনেক আগেই বন্ধ হয়ে গেছে অগ্নি। তোমার পায়ে যে শিকল তা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করতে পারছো, তাই না? আমি আমি জানি না, আমি জানি না কি হচ্ছে আমার সঙ্গে। এই শীতল বাতাস, এই সাঁকোটা যেন যেন কারা ফিসফিসিয়ে আমায় ডাকে। ওরা ডাকবেই, ওরা জানে তুমি প্রস্তুত। দেখো, ওই বাঁশের সাঁকোর পাশে, দেখেছো? আমি থমকে দাঁড়িয়ে তাকালাম। এক বৃদ্ধ বসে আছে, তার হাতে লাল রঙের সুতো আর একটা মরা কাকের পালক। সে নিঃশব্দে বুনে চলেছে একটা অদ্ভুত বস্ত্র। রক্ত লাল সুতোয় মিশে আছে কার যেন কাটা চুল, কার যেন গলিত ত্বকের টুকরো। ওটা 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 কি করছে? কে কে এই বৃদ্ধ? কেন কেন এত শীত লাগছে আমার? আমার আমার এত শীত লাগছে কেন? ও মরণের চাদর বুনছে অগ্নি। ও জানে কার জন্য, ও জানে কার নামে ফেলা হয়েছে ছায়ার বলি। নাও, এটা খাও। আজ রাতেই তোমার যাত্রা শুরু হবে। এটা এটা কি? এটা আমি খাবো কেন? আমি মানুষ কমলা, এসব এসব আমার সহ্য হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না। তুমি মানুষ ছিলে অগ্নি, আর কাল থেকে তুমি শুধু তুমি থাকবে না। ধীরে ধীরে আমার চোখে একটা অন্ধকার ফুটে ওঠে। চারপাশের বাতাস থেমে যায়। অনেক দূরে কোথাও একটা পাখি যেন চিৎকার করে উঠল। তারপর আবার সব স্তব্ধ হয়ে যায়। খালের কালো জল ঢেউ খেলতে খেলতে যেন কিছু একটা বলার চেষ্টা করছে। আমি বললাম, আমি 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 যদি না খাই? তবে তুমি বাঁচবে না। আর যদি খাও, তবে আগামী অমাবস্যায় তুমি জানবে কেন তোমাকে বেছে নেওয়া হয়েছে। আমি ধীরে ধীরে পাত্রের দিকে হাত বাড়ালাম। আমার মনে তখন অদ্ভুত এক দ্বন্দ্ব। পাত্রের ভেতর থেকে ধোঁয়া উঠছে, তীব্র পচা গন্ধ, এবং সেই মুহূর্তে আকাশে মেঘ গর্জে ওঠে। যেন অদৃশ্য কোনো শক্তি অধীর আগ্রহে অপেক্ষা করছে আমার সিদ্ধান্তের জন্য। আমার হাতটা অবশ হয়ে আসছে, কিন্তু তবুও পাত্রটা ঠোঁটের কাছে তোলা ছাড়া আর কোনো উপায় নেই। কমলার চোখে এক অমোঘ টান, যেন তার ইশারা অমান্য করলেই আমি এক ভয়ঙ্কর অভিশাপে পুড়ে যাব। তরলটা তরলটা কেমন যেন ঘন আর চটচটে, একটা উগ্র গন্ধ উঠছে। পচা গলা কিছু একটা মিশে আছে তাতে, যেন বহুদিনের মৃত কিছু, যা আজও নষ্ট হয়নি, বরং বরং বিকৃত হয়েছে আরো। আমি ঢক ঢক করে গিলে ফেললাম। প্রথম স্পর্শেই মনে হলো জিভের ওপর কেউ গরম শিক রেখে দিয়েছে। বিস্বাদ, অথচ অদ্ভুত এক টান। যেন এই স্বাদ আমি চিনি, বহু পুরনো কোনো জন্ম থেকেই এই স্বাদ আমার চেনা। একটা কড়া ধাতব স্বাদ, তার সঙ্গে একটা পচা শৈবালের গন্ধ, আবার কোথাও যেন কাঁচা মাংসের ছোঁয়া। গলধকরণের সময় মনে হলো আমার কণ্ঠনালী চিড়ে যাচ্ছে, যেন অসংখ্য পোকা রক্ত মাখা ঠান্ডা দেহ নিয়ে আমার 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 ভিতর দিয়ে নেমে যাচ্ছে।
আমার বমি আসছে, আমি পারছি না। কিছু একটা আমাকে বাধ্য করছে, আমাকে বাধ্য করছে। এই কিছুদিন আগেও আমি ছিলাম শহরের এক সাধারণ ছেলে। এখন যেন আমি আর আমি নেই। আমার মাথার ভিতরটা চিনচিন করছে, শরীরটা কেমন নরম হয়ে আসছে, চারপাশে কুয়াশা গাঢ় হচ্ছে, বাতাসে ভাসছে একটা অজানা মন্ত্রের শব্দ। ঠান্ডা শীতল একটা স্রোত বয়ে যাচ্ছে আমার মেরুদণ্ড বেয়ে। চাইলেও আর কিছু মনে করতে পারছি না। আমার মৃত বাবা মায়ের মুখটা ভাসছিল, কিন্তু মুহূর্তেই তা যেন ছিঁড়ে গেল, বদলে গেল একটা অন্য দৃশ্যে। আমি আবার দেখলাম একটা বিশাল শ্মশান ভূমি, যেখানে শত শত মৃতদেহ পচে আছে। আগুন নেই, কিন্তু জ্বলছে। মাংস গলে গলে ঝুলে পড়ছে, কঙ্কাল বেরিয়ে আসছে, আর তাদের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে অদ্ভুত সব চোখ। মানুষের নয়, মানুষের নয়, যেন যেন অন্য কিছুর। কেউ একজন হাসছে, কর্কশ ধাতব ভয়াল এক হাসি। আমার কানে একভাবে বেজে চলেছে এক বিকৃত আওয়াজ, যেন কেউ চাপা গলায় গুনগুন করছে, আবার আবার একদল মানুষের বিলাপ। শব্দটা ধীরে ধীরে বেড়ে উঠছে, আরো বেড়ে উঠছে। আমার আমার কানের পর্দা ফাটিয়ে দিতে চাইছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে একটাও শব্দ বেরোলো না। আমার শরীর যেন পাথর দিয়ে বেঁধে দিয়েছে কেউ। আমি হাত নাড়াতে পারছি না। আমার পা ভারী হয়ে গেছে। আমার চোখের সামনে সবকিছু ঘোলা হয়ে আসছে। আমার শরীর দুলছে, আর তারপর অন্ধকার। শেষ মুহূর্তে শুধু শুনলাম একটা অদ্ভুত শব্দ, একটা গর্জনের শব্দ, যেন অনন্ত অতল থেকে উঠে আসছে কিছু একটা। তারপর আর কিছু মনে নেই। আমি কোথাও ডুবে যাচ্ছি। এখন আমার অস্তিত্ব আছে তো, নাকি আমি অন্য কোথাও হারিয়ে গেছি? আমার ঘুম ভাঙতেই মনে হলো যেন শতাব্দীর পর কোনো গভীর ঘুম থেকে জেগে উঠেছি। আমার মাথার ভেতরে একটা অজানা যন্ত্রণার ঢেউ আছড়ে পড়ছে। আমার গাটা অসাড় হয়ে আছে, যেন আমার শরীরটা আর আমার নিজে নেই। চোখ খুলতেই প্রথমে কিছু দেখতে পেলাম না, দৃষ্টিটা ঝাপসা ঘোলা। তারপর আস্তে আস্তে চারপাশে চেনা আবছা রঙগুলো স্পষ্ট হলো। আমি আমার সেই ভাড়া বাড়ির কাঠের খাটে শুয়ে আছি। পরিচিত খড়ের ছাউনি দেওয়া ছাদ, জানালার ফাঁক দিয়ে আসা সকালের আলো, ঘরের কোণে রাখা পুরনো কাঠের আলমারি। একটা তালপাতার পাখার হালকা বাতাস আমার মুখে লাগছে। তাকিয়ে দেখলাম পাশেই বসে আছেন বৃদ্ধ ভদ্রলোক, যার কাছে আমি এই গ্রামে কয়েকটা দিনের জন্য আশ্রয় পেয়েছিলাম। নামটা মনে পড়ল, জগন্নাথ কাকু। তিনি ধীরে ধীরে পাখা ঝাপটে যাচ্ছেন, তার কপালে চিন্তার রেখা, চোখে মুখে একটা অদ্ভুত সতর্কতার ছাপ। আমি নড়তে চাইলাম, কিন্তু আমার শরীরে কোথাও শক্তি নেই। আমার মাথার যন্ত্রণাটা আরো তীব্র হয়ে উঠল। হঠাৎ রাতের ঘটনাগুলো ঝড়ের মতো মস্তিষ্কে ফিরে এলো। কমলা, মাসের সাকু, সেই বৃদ্ধ, সেই মরণের চাদর, সেই পাত্র এবং সেই তরল। আমার শরীরটা কেঁপে উঠল, পেটের মধ্যে কেমন যেন করছে। আমার মনে পড়ে গেল সেই স্বাদ, একটা ধাতব কড়া গন্ধ, একটা শৈবালের পচা ঘ্রাণ, একটা কাঁচা মাংসের আর্দ্র ভাব। আমার গাটা ঘিন ঘিন করে উঠল।
আমি প্রায় বমি করে ফেলতে চাইলাম, কিন্তু কিন্তু পারলাম না। জগন্নাথ কাকু আমার দিকেই তাকিয়েছিলেন। তিনি ধীর স্থির কণ্ঠে বললেন, সন্ধ্যের পর এই গ্রামে ঘরের বাইরে কখনো বেরোতে যেও না বাবা। আমি বিস্মিত হয়ে তাকালাম তার দিকে। তিনি তালপাতার পাখাটা নামিয়ে রেখে একটু সামনে ঝুঁকলেন। শোনো বাবা, তোমরা শহরের ছেলে, এসবে বিশ্বাস করো না আমি জানি, কিন্তু মনে রেখো, সন্ধ্যের পর এই গ্রাম আর সাধারণ থাকে না। কিছু এমন ঘটনা ঘটে যা তোমার মতো কেউ কল্পনা করতে পারবে না। বাইরে তখন সকালের আলো, কিন্তু বাতাসে যেন কিছু একটা ভারী হয়ে ঝুলে আছে। পাখির ডাক শুনতে পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে ওগুলো যেন অনেক দূরের কোনো ভিন্ন জগৎ থেকে আসছে। আমি জগন্নাথ কাকুর কথায় প্রতিবাদ করতে চাইলাম, বলতে চাইলাম যে আমি তো নিজের চোখে দেখেছি। আমি বলতে চাইলাম আমি তো কমলার সঙ্গে গিয়েছিলাম। বলতে চাইলাম আমি তো সেই অন্ধকারে ডুবে যাচ্ছিলাম, কিন্তু আমি পারলাম না। আমার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। জিভের ওপর যেন কেউ একটা ভারী পাথর বসিয়ে দিয়েছে। বুকের ভেতর থেকে কথা উঠে আসছে, কিন্তু ঠোঁট পর্যন্ত আসতে পারছে না। আমি বোঝাতে পারছি না, আমি বলতে পারছি না। আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সব মনে আছে, কিন্তু কিন্তু স্মৃতিগুলোর শব্দে প্রকাশ করতে গেলেই যেন একটা অদৃশ্য শক্তি আমার গলা চেপে ধরছে। আমি আতঙ্কে তাকালাম জগন্নাথ বাবুর দিকে। আমি অন্য কথা দিব্যি বলতে পারছি। আমি জিজ্ঞেস করতে পারছি এখন কয়টা বাজে। আমি বলতে পারছি আমার খুব তেষ্টা পেয়েছে। আমি বলতে পারছি আমার কিচ্ছু ভালো লাগছে না, কিন্তু আমি বলতে পারছি না সেই রাতের কথাটা। জগন্নাথবাবু আমার দিকে তাকিয়ে কি যেন ভাবলেন। তারপর সোজা উঠে দাঁড়িয়ে বললেন, তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য গরম গরুর দুধ নিয়ে আসছি। খেলে শরীরে বল ফিরে আসবে। আমি তবুও কিছু একটা বলতে চাইলাম, জিজ্ঞেস করতে চাইলাম, আপনি কি জানেন আমি কোথায় গিয়েছিলাম? আমি জিজ্ঞেস করতে চাইলাম, আপনি কি জানেন কমলা কে? কিন্তু আমার ঠোঁট খুলল না। আমি শুধু দেখলাম জগন্নাথ কাকু ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরের দরজাটা খোলাই রইল। তখন জানালার বাইরে রোদ ঝলমল করছে, সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু আমার শরীরটা কাঁপছে। আমার মনে হচ্ছে আমি আর স্বাভাবিক নেই। আমি জানি আমার ভেতরে কিছু একটা বদলে গেছে। জগন্নাথ কাকু কোথা থেকে যেন ধোঁয়া ওঠা গরম দুধ নিয়ে এলেন। কাঁপা হাতে মাটির গ্লাসটা আমার দিকে বাড়িয়ে দিলেন। তবে তার কঙ্কালসার গাঁঠওয়ালা আঙুলগুলো দেখে কেমন যেন শিহরণ খেলে গেল আমার শরীরে। আমি তখন বিছানায় শুয়ে আছি। আমার শরীরে যেন এক ফোঁটা বল নেই। তিনি নিজের হাতে আমাকে একটু সোজা করে বসালেন। উঠে বসো। আমার কাঁধে হাত রেখে শক্ত করে ধরে রাখলেন, যাতে আমি আবার পড়ে না যাই। তারপর বললেন, ধীরে ধীরে খাও বাবা, আরে শরীরটাকে তো ফিরিয়ে আনতে হবে। আমি অতি কষ্টে গ্লাসটা হাতে নিলাম। দুধের উষ্ণতা আঙুলের মধ্যে ছড়িয়ে পড়ল। কেমন যেন একটা আশ্বাস বোধ হলো। ছোট ছোট চুমুকে দুধটা পান করতে লাগলাম। জগন্নাথ কাকু লোকটা সত্যি খুব ভালো। প্রথম যখন এলাম তখন তো একেবারেই পথভ্রষ্ট। ফরিদপুরের এই গভীর জঙ্গলে কলেজের গবেষণার প্রকল্পের জন্য এসেছিলাম আমরা কয়েকজন বন্ধু। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বনের পথে ঘুরতে ঘুরতে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম। ভয়, ক্লান্তি আর অন্ধকারে একসময় প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। যখন জেগে উঠলাম দেখি আমি এক অজানা গ্রামে, একটা অদ্ভুত পুরনো পরিত্যক্ত বাড়ির মধ্যে। আর তখনই প্রথম দেখা হয়েছিল এই জগন্নাথ কাকুর সঙ্গে। বয়সের ভারে নুজ্জ হলেও তার চোখ দুটো ছিল শান্ত, গলার স্বর ছিল স্নিগ্ধ। তিনি বলেছিলেন, ভয় পেও না বাবা, তুমি নিরাপদ আছো।
কয়েকদিন থাকো, বিশ্রাম নাও। আমি তোমাকে তোমার বাড়ি ফিরিয়ে দেব। তার কথায় একটা অদ্ভুত ভরসা ছিল, যেন তার আশ্রয়ে থাকলে আমার কোনো ক্ষতি হবে না। অবশ্য কয়েকটা দিন বেশ ভালোই কাটছিল এখানে। দিনের বেলায় এক ধরনের নির্জন শান্তি থাকতো চারপাশে। দূর থেকে বাঁশবনের ফাঁক দিয়ে দেখা যেত সূর্যের আলো, পাখিদের ডাক। তবে মাঝে মাঝে বাঁশপাতার ফাঁক দিয়ে দেখা যেত অচেনা কিছু ছায়া, হয়তো বনজীবী বা হতে পারে অন্য কেউ। কিন্তু বিপত্তিটা ঘটল দিন তিনেক পর থেকে। সেই রাতটা ছিল ভয়ানক, এক দুর্যোগপূর্ণ রাত। বনের গভীর থেকে ঝোড়ো হাওয়ার গর্জন কানে আসছিল। আকাশে কালো করে মেঘ জমেছিল। বিদ্যুতের চমক সেই অন্ধকারকে ক্ষণে ক্ষণে কেটে দিচ্ছিল। আর সেই দিনই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলাম। আমি ঠিক এই ঘরেই ছিলাম। বাইরে তখন বৃষ্টি পড়ছে, মেঘ গর্জন করছে, আর হঠাৎই জানলার বাইরে একটা ছায়া দেখলাম। মানুষের মতো, কিন্তু স্বাভাবিক নয়। তার মুখের গড়ন বিকৃত, ঠোঁট দুটো অস্বাভাবিকভাবে ছেঁড়া, যেন হাসির রেখা কান পর্যন্ত চলে গেছে। মুখের গহ্বর থেকে লকলকে লাল জিভ বেরিয়ে আসছে, আর সেই গহ্বরে কিছু একটা নড়ছে। একটু ভালো করে তাকাতেই দেখি সেটি পোকা। শয়ে শয়ে কিলবিল করা পোকা ধীরে ধীরে বেরিয়ে আসছে সেই গহ্বর থেকে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমি হাত পা নাড়াতে পারলাম না, যেন শরীর অসাড় হয়ে গেছে। এমন সময় হঠাৎ করে সমস্ত কিছু কোথায় যেন উবে গেল। নেমে এলো একটা অস্বাভাবিক নীরবতা। জানালার বাইরে তখনও ঝড় বইছে, বৃষ্টি পড়ছে, কিন্তু কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। সেদিন রাত থেকেই আমার মনে হতে লাগলো যেন আমি এক অজানা বিভীষিকার দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি। পরের দিন দুপুরে জগন্নাথবাবুকে বলার চেষ্টা করেছিলাম সেই কথাটা, কিন্তু তিনি তখন শুধু একবার আমার চোখের দিকে তাকালেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবাই এখানে এসে প্রথমে কিছু না কিছু দেখে। তোমরা শহরের লোক, এসব বুঝবে না। তবে একটা কথা মনে রেখো বাবা, সন্ধ্যের পর ঘর থেকে কিন্তু বেরোবে না। আমি জানি না তার কথার মানে কি, আমি জানি না তিনি কি লুকোচ্ছেন। তবে আমি শুধু অনুভব করছি, দিন যত যাচ্ছে কিছু একটা যেন ধীরে ধীরে আমাকে গ্রাস করে ফেলছে। দিন দিন আমি যেন ধীরে ধীরে একটা শূন্যতায় বিলীন হয়ে যাচ্ছি। আমার শরীরের সমস্ত শক্তি কোথায় যেন ক্রমশ নিঃশেষ হয়ে যাচ্ছে। একটা গভীর ক্লান্তি, যেন শতাব্দীর পুরনো ক্লান্তি, আমার সমস্ত সত্তাকে গ্রাস করে ফেলেছে। হাঁটতে গেলেই পা দুর্বল হয়ে আসে, শরীরটা যেন কারোর ভারী শেকলে বাঁধা। প্রতিটি পদক্ষেপেই মনে হয় কেউ যেন মাটির নিচ থেকে আমার পা ধরে টেনে নামিয়ে নিচ্ছে অন্ধকারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে সেই স্বপ্নগুলো। প্রথম দিকে স্বপ্নগুলো কেবল অস্পষ্ট ছায়ার মতো ছিল, ধোঁয়াশার আড়ালে কিছু আকৃতি, ফিসফিস করা গলা, কারোর একটা উপস্থিতির একটা চাপা অনুভূতি। কিন্তু দিন যেতে যেতে সেই স্বপ্ন এখন ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। একটা বিশাল শ্মশান ভূমি, যেখানে শত শত মৃতদেহ ছড়িয়ে আছে। আগুন নেই, অথচ মৃত মাংসগুলো যেন আপনাতেই গলে গলে পড়ছে, কালচে হয়ে যাচ্ছে, ভেতর থেকে বেরিয়ে আসছে কঙ্কালের সাদা হাড়। সেই সব কঙ্কালের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে কিছু চোখ। সেগুলো মানুষের নয়, ওগুলো যেন অন্য কিছু, গভীর, তীব্র আর অমানবিক। একটা হাসির শব্দ ভেসে আসে, কর্কশ ধাতব ভয়াল এক হাসি। সেই হাসির উৎস যে কোথায় তা আমি জানি না, কিন্তু
হাসিটা যেন আমার চারপাশ ঘিরে ছড়িয়ে পড়ছে, আমাকে গ্রাস করছে। এবার স্বপ্নের মধ্যে অন্য কিছু দেখতে পাচ্ছি। জলের মধ্যে ভেসে থাকা একটা নিথর মুখ, চোখ দুটো ফাঁকা, তবু সেগুলো আমাকেই চেয়ে দেখছে। মাটির নিচ থেকে কঙ্কাল বেরিয়ে আসছে, তাতে এখনো মাংস লেগে আছে। আধ পচা হাতগুলো আমার আমার পায়ের দিকে এগিয়ে আসছে। আকাশ কালো হয়ে যাচ্ছে, যেন যেন অন্ধকার নিজেই জীবন্ত হয়ে উঠেছে। আমি চিৎকার করতে চাই, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। আমার জিভ যেন শক্ত হয়ে গেছে, ঠোঁট যেন কেউ সেলাই করে দিয়েছে। আর এই সব কিছু যেন বাস্তবের সঙ্গেও এক হয়ে যাচ্ছে। আমি কারোর সঙ্গে কথা বলতে গেলেই আমার জিভে একটা অদ্ভুত অসাড়তা নেমে আসে। আমার কণ্ঠ আটকে যায়, আমি শব্দ গঠন করতে পারি না। কেবলই মনে হয় কেউ যেন ইচ্ছা করেই আমার ভাষাকে গিলে নিচ্ছে, আমার কণ্ঠ কেড়ে নিচ্ছে। আমি যা বলার চেষ্টা করি তা যেন এক অনুচ্চারিত শূন্যতার মধ্যে হারিয়ে যায়। আর ঠিক এই সময়ে একজন রহস্যময়ী মেয়ে এসেছিল আমার জীবনে, যার নাম কমলা। ওর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল এক অমাবস্যার রাতে। একটু দূরে দাঁড়িয়েছিল এক বৃদ্ধ, যার চোখ ছিল কোটরের গভীরে বসে থাকা দুটি সাদা পাথরের মতো, কঠিন অথচ অভিব্যক্তিহীন। কমলা বলেছিল আগামী অমাবস্যায় কিছু একটা হবে, কিন্তু কিন্তু কি হবে আর কেন হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। জগন্নাথ কাকু ভারী অমায়িক লোক। এত দারিদ্রতা, তবু এক মুহূর্তের জন্যেও তিনি আমাকে বোঝার মতো ভাবেননি। স্ত্রী হারিয়েছেন বহু বছর আগে। শুনেছি একটা অদ্ভুত রোগে তার স্ত্রী মারা গিয়েছিলেন। তারপর আর তিনি বিয়ে করেননি, একাই থাকেন এই জরাজীর্ণ কুটিরে। এখন বয়স হয়েছে 60-এর উপর, মাথার চুল প্রায় সাদা, শরীরটা রোগা, তবুও গ্রাম্য গড়নের শক্তপোক্ত কাঠামো এখনো স্পষ্ট। আমি এখানে তার আশ্রয়ে থাকছি, তার ঘাড়ে বোঝা হয়ে আছি, তবু তার মধ্যে এক ফোঁটা বিরক্তি নেই। প্রতিদিন তিনি গভীর জঙ্গলে যান, ঔষধি গাছের শেকড়, লতা, ফল মূল খুঁজে আনেন। সেগুলো বেটে রস করে আমাকে খাওয়ানোর চেষ্টা করেন। আমার শরীর সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি, অথচ কিছুতেই কিছু হচ্ছে না। আমি যেন ক্রমশ আরো গভীর এক অসহায়তার দিকে তলিয়ে যাচ্ছি। আমার শরীর, স্বপ্ন, বাস্তব সব কিছু যেন এক হয়ে যাচ্ছে। আমাকে গ্রাস করছে একটা ভয়াবহ অন্ধকার। দিন কেটে যাচ্ছে, আর আমার সামনে ঘনিয়ে আসছে অমাবস্যার রাত। ইস, ওই রাত আসার আগেই যদি আমি পালিয়ে যেতে পারতাম। শরীরটা আগের থেকে একটু ভালো মনে হলেও এখনো সম্পূর্ণ সুস্থ বলা যায় না। কিন্তু ইদানিং একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি। জগন্নাথবাবু দুপুর গড়ালেই কোথায় যেন বেরিয়ে যান। সন্ধ্যের আগের মুহূর্তে ফিরলেও চোখে মুখে একটা অদ্ভুত ভাব লেগে থাকে, যেন কিছু একটা লুকোনোর চেষ্টা করছেন। আর আমি পড়ে রয়েছি এই ছোট্ট কুটিরে, অথচ রাত্রির নির্জনতায় সেই এক অদ্ভুত শব্দ আমার ঘুম কেড়ে নিচ্ছে। রাত হলেই কতগুলো শব্দ শুনতে পাই, কখনো চিরচেনা, কখনো ভীষণ অস্বাভাবিক, কখনো মনে হয় কোথাও আগুন জ্বলছে, কখনো আবার জল পড়ার টিপটিপ আওয়াজ শোনা যায়, অথচ বাইরে তো বৃষ্টি নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মাঝে মাঝে একটা গন্ধ ভেসে আসে, পচা মাংসের গন্ধ, মৃত্যুপুরীর মতো একটা বিভৎস পচা গলা দেহের গন্ধ। সেই গন্ধ মাটির সোঁদা গন্ধের সঙ্গে মিশে একটা দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি করে। মাঝে মাঝে শুনতে পাই পাখির ডানা ঝাপটানোর তীব্র শব্দ, যেন শিকারীর হাত থেকে পালাতে চাইছে কোনো প্রাণী। আবার কখনো মনে হয় বাতাসের মধ্যে কিসের একটা ফিসফিসানি ঘুরে বেড়াচ্ছে, অথচ কোথাও কেউ নেই। আজ একটু কষ্ট করেই ঘরের পেছনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার শরীরটা এখনো দুর্বল,
হাঁটতে গেলেই বুকটা ধরফর করে ওঠে। কিন্তু সত্যটাও তো জানা দরকার। আমি শহরে ফিরতে চাই, এই অন্ধকার থেকে মুক্তি চাই। কিন্তু এভাবে চলতে থাকলে আদৌ ফিরে যেতে পারবো তো? এখানকার পরিবেশটাই বড় অদ্ভুত। শহর থেকে বহু দূরে একটা প্রত্যন্ত অঞ্চলের গভীর জঙ্গলের মাঝে ছোট্ট একটা গ্রাম। মানুষজন বলতে গেলে হাতে গোনা কয়েকজন। তাও বিশেষ কেউ একটা কথা বলে না। সবাই ব্যস্ত থাকে নিজের কাজে। বন থেকে কাঠ কাটা, মধু সংগ্রহ করা, শেকড় বাকড় খোঁজা, এসবই তাদের কাজ। এখানে কারোর চোখে কোনো কৌতূহল নেই, একটা অদ্ভুত নির্লিপ্ততা। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সন্ধে নামার আগেই সবাই বাড়ি ফিরে যায়। কেউ আর বাইরে থাকে না। যেন রাত পড়ার সঙ্গে সঙ্গে এই পুরো গ্রামটা একটা অজানা আতঙ্কে মুড়ে যায়। এইসব কথা ভাবতে ভাবতেই একটু দূরে এগিয়ে গেলাম। সামনে কিছুটা ঢালু জায়গা, একটা প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে। তার শেকড়গুলো মাটির গভীর থেকে উঠে এসে মন্দিরের স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে। গাছটাও কেমন যেন অস্বাভাবিক, যেন শতাব্দীর গোপন রহস্য চেপে রেখেছে তার বুকে। হঠাৎ আমার চোখে পড়ল কয়েকটা জিনিস। গাছের গোড়ায় ছড়িয়ে আছে অদ্ভুত কিছু বস্তু। একটা বড় সড়ো পাখির পালক, কিছু হাড়, পশুর ছালের টুকরো, আবার কোথাও কোথাও সিঁদুরের দাগ লেগে আছে, হলুদ মাখানো ছোপ ছোপ মাটি আর শুকিয়ে যাওয়া তেলের দাগ। কেন যেন বুকটা ধক করে উঠল। একটা অজানা আতঙ্ক ছেয়ে ধরল আমার পুরো শরীরে। ওদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। গাছের নিচের অন্ধকার যেন ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে। বাতাস থমকে গেছে। একটা অপার্থিব নিস্তব্ধতা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমি আর দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না। এই পরিবেশের সঙ্গে বেশি সময় কাটানো নিরাপদ নয়। তাই দ্রুত পা চালিয়ে আমি কুটিরে ফিরে এলাম। আগামীকাল অমাবস্যা, কিন্তু আজ রাতেই যে এমন একটা কিছু ঘটবে তা আমার কল্পনাতেও ছিল না। দুদিন আগেই জগন্নাথ কাকা বেরিয়েছেন। বললেন আনাজপাতি সংগ্রহ করতে হবে, ফিরতে 3 দিন লাগবে। ঘরে যা খাবার দাবার আছে তাই দিয়ে কোনো রকমে চালিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। কষ্ট হলেও দিনগুলো মন্দ কাটছিল না। আশ্চর্যের ব্যাপার, স্বপ্নগুলো বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ, যেন অজানা ছায়া সরে গিয়েছে আমার উপর থেকে। কমলাকে একবারের জন্যও দেখিনি এই কয়দিন। কোথায় যেন উধাও হয়ে গেছে মেয়েটা। কিন্তু সেই রাতেই প্রকৃতি যেন নিজের সমস্ত ক্রোধ উগড়ে দিল। ঝড় এলো, বজ্রবিদ্যুৎ কাঁপিয়ে দিল আকাশ। বৃষ্টি নেমে এলো ঝাঁপিয়ে। বনের পাতার উপরে তার বেতালা নৃত্য। বাতাসের দমকা ঝাপটায় জানলার বেড়াগুলো কেঁপে উঠল। আর এই তাণ্ডবের মাঝেই আমার ঘুমটা হঠাৎ ছিন্ন হয়ে গেল, অবশ্য একটা অদ্ভুত শব্দে। প্রথমে বুঝতে পারিনি। ঝড়ের গর্জনের মধ্যেও যেন একটা মৃদু ধ্বনি ভেসে আসছে। কেউ যেন মন্ত্র পাঠ করছে। আর সেই শব্দটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে। গা ছমছমে একটা তাল ঝরে পড়ছে সেই উচ্চারণে। মনে হলো যেন বাতাসের সঙ্গে মিশে পুরো পরিবেশটা কিছু শুনতে বাধ্য করছে আমায়। হঠাৎ বেড়ার ফাঁক দিয়ে চোখ পড়ল পেছনের ঢালুর দিকে, সেই বটগাছটার কাছে। সেখান থেকে যেন একটা ক্ষীণ আগুনের আলোর রশ্মি ছুটে আসছে। এত বৃষ্টির মধ্যেও কৌতূহলটা যেন আমায় পাগল করে তুলল। আমি ধীরে ধীরে বাইরে বেরিয়ে পড়লাম। বৃষ্টির ছাঁটে শরীর ভিজিয়ে দিচ্ছে, অথচ আমার শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইতে থাকলো। ঢালু পথের দিকে এগিয়ে যেতে যেতে মনে হলো অন্ধকার যেন আমায় টেনে নিয়ে যাচ্ছে একটা অভূতপূর্ব আতঙ্কের দিকে।
আর তখনই দেখলাম একটি লোক পিঠ ঘুরিয়ে বসে আছে। তার দীর্ঘ চুল এলোমেলো, পাগলের মতো দুলছে বাতাসে। সামনে একটা অগ্নিকুণ্ড, অথচ প্রবল বৃষ্টিতেও তার আগুন বিন্দুমাত্র নেভেনি, বরং আরো বেশি উজ্জ্বল, যেন বৃষ্টিকে তুচ্ছ করে তার অস্তিত্ব প্রমাণ করতে চাইছে সে। আর ঠিক তার সামনে পড়ে আছে একটা মৃতদেহ। না, চেনা যাচ্ছে না, কিন্তু কিন্তু মনে হচ্ছে সদ্য মৃত, কারণ তার শরীরের অংশ এখনো অবিকৃত। আমার দেহটা ঠান্ডা বরফ হয়ে গেল। ভদ্রলোক কিছু একটা সাধনা করছে, হাতের অঙ্গভঙ্গি অস্বাভাবিক। আমি 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 শ্বাসও নিতে ভুলে গিয়েছিলাম। আমার মনে হলো যদি সে বুঝতে পারে আমি আমি আড়াল থেকে দেখছি তাহলে। কিন্তু তখনই আরেকটা ব্যাপার আমার নজরে এলো। লোকটার কোনো ছায়া নেই, বাকি সবকিছুর ছায়া পড়েছে গাছের, আমার, এমনকি মৃতদেহটারও। অথচ সে বসে আছে অগ্নিকুণ্ডের সামনে, তার কোনো ছায়া নেই। ভয় যেন শিকড় গেড়ে বসল আমার হাড়ের গভীরে। আমার হাত পা অবশ হয়ে এলো। মনে হলো আর এক মুহূর্ত থাকলে আমার প্রাণ বেরিয়ে যাবে। আমি পিছিয়ে আসতে চাইলাম, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই চারপাশের সবকিছু ঘোলাটে হয়ে গেল। আমার মাথার ভেতরটা চক্কর দিয়ে আমি অন্ধকারে তলিয়ে গেলাম। চোখ খুলতেই দেখলাম জগন্নাথ কাকা আমার সামনে বসে আছেন। তার মুখ ভর্তি বিরক্তি আর উদ্বেগ। কপালে হাত দিয়ে আমার শরীরের তাপমাত্রা দেখছেন। তোমাকে কতবার বলেছি সন্ধ্যের পর বাইরে বেরোবে না, একেবারে কথা শুনতে চাও না তুমি। ভোরবেলা এসে দেখি তুমি কাদায় অজ্ঞান হয়ে পড়ে আছো। কোনো মতে তোমায় তুলে আনলাম, জামা কাপড় পাল্টে দিলাম। একবার ভাবো তো, ওই অবস্থায় শিয়াল কুকুর টেনে নিয়ে গেলে কি হতো? আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার রাতের দেখা সেই দৃশ্যটা বারবার মনে পড়ছে। তাহলে আমি কি সত্যি কিছু দেখেছিলাম, নাকি সবটাই কল্পনা? আমার শরীরের দুর্বলতার জন্য হ্যালুসিনেশন নয়তো? কিন্তু সেই আগুন, সেই লোকটা, সেই মৃতদেহ, তার ছায়াহীন অস্তিত্ব। আমার হাত দুটো ঠান্ডা হয়ে গেল। শিরদাঁড়া বেয়ে নামলো শীতল ঘাম। জগন্নাথ কাকা আমার দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস ফেললেন। তারপর বললেন, তুমি এখনো দুর্বল, বেশি চিন্তা করো না। তোমার ভালো হবার জন্যই এত কিছু করছি, আমার কথা শুনে চলো। আমি আর কিছু বললাম না। সময় এসে গেছে, এখন যেমন বলছি তেমনই করো। কমলার কণ্ঠস্বর চাপা কিন্তু দৃঢ়। আমি কিভাবে এখানে এলাম এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। আমার মনে আছে কিছুক্ষণ আগেও আমি জগন্নাথ কাকার ঘরে ছিলাম। পাশের খাটে ঘুমিয়েছিলেন তিনি, অথচ আমি অজানা এক আকর্ষণের বশে উঠে পড়লাম। যেন কারণ নির্দেশ ছাড়া আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আমার পা নিঃশব্দে খাটের নিচে নামল। দরজা ঠেলে বেরিয়ে এলাম বাইরে। গভীর রাতে তখন বাতাসও থমথমে হয়ে আছে। আর তখনই কিছু একটা যেন আমাকে নির্ধারিত পথে নিয়ে যেতে লাগলো। একটা নীরব দৃষ্টির সামনে শুধুই কালো ছায়াময় গাছের সারি আর সেই খাল পার, যেখানে বাঁশের তৈরি সেই ছোট্ট সাঁকোটা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে, যেন কোনো এক পুরনো অভিশাপের নীরব সাক্ষী। আর সেখানেই দাঁড়িয়ে আছে কমলা। আকাশে আজ চাঁদ নেই, আজ অমাবস্যা। আলো নেই, ছায়াও নেই, শুধুই কালো অন্ধকারের এক ছায়াময় রাজত্ব। অথচ আমি দেখতে পাচ্ছি তাকে স্পষ্ট। তার চোখ দুটো যেন এই রাতের অন্ধকারের চেয়েও গভীর কিছু লুকিয়ে রেখেছে। এবার বলো তো, কেন তুমি আমাকে এখানে ডেকে এনেছো? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বুকের ভেতর জমে থাকা সমস্ত প্রশ্ন হুড়মুড়িয়ে বেরিয়ে এলো। আমার সঙ্গে এমনটা হচ্ছে কেন কমলা?
কেন আমায় এই রাতের অন্ধকারে ঘুমের মধ্যে টেনে আনা হচ্ছে? আমি কে? কিসের জন্য আমাকে তোমার দরকার? কমলার চোখ দুটো স্থির, তার মুখের রেখাগুলো কঠিন কিন্তু গভীর। আমি আরও এগিয়ে গিয়ে বললাম, পিতা মাতাহীন আমি এক অনাথ ছেলেকে কেন বারবার এই অভিশপ্ত রাতে টেনে আনছো? কি চাও তুমি? কিসের জন্য আমার অস্তিত্বকে ব্যবহার করতে চাও বলো? আমি অনুভব করতে পারছিলাম কমলার মুখের এক অদ্ভুত পরিবর্তন। বাতাসের ভেতর অদৃশ্য এক কাঁপুনি। আশেপাশের বনের পাতা আর মাটির গন্ধের সঙ্গে যেন মিশে গেছে অজানা কিছু এক অলৌকিক স্পন্দন। কমলা গভীর শ্বাস নিল। শোনো তবে, আমার নাম কমলা। আমি হয়তো দরিদ্র চাষি বরাহনাথের একমাত্র মেয়ে, কিন্তু আমার জীবনটা কখনোই সাধারণ ছিল না। আজ থেকে 30 বছর আগে এক সন্ধ্যায় আমি জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম। বাবা মধু সংগ্রহের জন্য লোক পাঠিয়েছিলেন, আর আমি মনের ভুলে দলছুট হয়ে পড়ি। হঠাৎ চারদিক থেকে শিয়ালের হিংস্র চাহনি আমাকে ঘিরে ফেলে। আমি জানতাম এদের দাঁতের নিচে পড়লে আর রেহাই নেই, কিন্তু তখনই যেন এক অলৌকিক দৃশ্যের মতো অন্ধকারের ভিতর থেকে সে এলো। সে ছিল এক ভবঘুরে, অচেনা অজানা কিন্তু অবিশ্বাস্যভাবে সুপুরুষ, যেন কোনো দূর দেশের রাজপুত্র। কিন্তু তার চোখের গভীরে ছিল এক অদ্ভুত আধার, যা আমি তখন বুঝতে পারিনি। সে শুধু জানালো তার কোনো গন্তব্য নেই, কোনো পিছুটান নেই। সে কেবল ঘুরে বেড়ায় দেশ বিদেশের পথে। কিছুক্ষণ চুপ করে রইল কমলা, যেন অতীতের গভীরতায় ডুবে গেল। আমি তাকে ভালোবেসে ফেললাম প্রথম দেখাতেই। বাবাকে বললাম তাকে আশ্রয় দিতে। বাবা রাজি হলেন, আর আমি নিজেকে তার হাতে সঁপে দিলাম। ভাবলাম এই দুরন্ত নির্ভরতাহীন মানুষটাই বুঝি আমার জীবনের আশ্রয় হয়ে উঠবে। এক মুহূর্তের জন্য কমলা থেমে গেল, যেন কিছু বলার শক্তি সে হারিয়ে ফেলেছে। তারপর অনেক কষ্টে সে আবার বলতে লাগলো, কিন্তু তারপর শুরু হলো অস্বাভাবিক মৃত্যু। গ্রামে একের পর এক মানুষ নিখোঁজ হতে লাগলো, কেউ আর ফিরে এলো না। কিছুদিন পরে পাওয়া গেল বিকৃত কিছু দেহ, যাদের দেখে বোঝা যাচ্ছিল না তারা মানুষ ছিল নাকি দানবের শিকার। আমি তখনও বুঝতে পারিনি, কিন্তু এক রাতে, এক চন্দ্রগ্রহণের রাতে আমি তাকে ধরে ফেললাম। আমি দেখলাম সে গুহকালে তন্ত্র সাধনার মধ্যবর্তী পর্যায়ে রয়েছে। তার সামনে তাজা মৃতদেহ, দেহের নাভি, কপাল ও বাম হাতের তালুতে অশুভ চিহ্ন আঁকা। কৃষ্ণমুখী প্রদীপ জ্বলছে, কিন্তু সেটি কোনো সাধারণ প্রদীপ নয়, তা জ্বলছে মন্ত্রপুত রক্তে। তার সামনে সেই নিষিদ্ধ সাধনার সবচেয়ে ভয়াবহ পর্যায় চলছিল। এক ভয়ানক তন্ত্র সাধনায় লিপ্ত হয়েছিল সেই পুরুষ, আর ওই মৃতদেহ সে জোগাড় করত গ্রামবাসীদের মেরে, যেটা বুঝতে বেশি সময় লাগেনি আমার। এই সাধনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে মৃতদেহ জাগ্রত হবে এবং সাধকের আজ্ঞা মানবে। আর এই সাধনা চলাকালীন সাধকের শরীরের ছায়া দেখা যায় না, তবে সাধকের আদেশে সামান্য ভুল হলে সেই শয়তানের শক্তি চলে যাবে এবং সাধকের মৃত্যু অনিবার্য হবে। আমি দেখেছি ওই সাধককে, আমি দেখেছি। দেখাটাই স্বাভাবিক। আমি এখনো কিছু বুঝতে পারছি না। অধীর আগ্রহে আমি তাকিয়ে আছি কমলার মুখ পানে। সে বলে চলল,
আমি যখন তার সত্যিটা জেনে ফেললাম, তখন সে বুঝতে পারল আমি আর তাকে ভালোবাসি না, বরং ভয় পাই, ঘৃণা করি। আমি প্রতিজ্ঞা করলাম গ্রামবাসীদের সব জানিয়ে দেব, কিন্তু আমি জানতাম না সে আমাকে নিয়ে কতখানি এগিয়ে গেছে, কতটা বিকৃত তার সাধনার পথ। সেই রাতে একটা দীর্ঘশ্বাস ফেলল কমলা। আমি অনুভব করলাম সে নিজেকে সংযত করার চেষ্টা করছে, কিন্তু কিছু স্মৃতি এমনই হয় যা শতাব্দীর পরেও মনের ভেতর ছুরি হয়ে বিঁধে থাকে। সেই রাতে সে আমাদের হত্যা করল। আমি আঁতকে উঠলাম, কিন্তু সে থামল না। আমার পিতাকে সে প্রথমে বেঁধে ফেলল বাড়ির পিছনের পুরনো বটগাছের সঙ্গে। তারপর তার সামনে আমাকে দাঁড় করিয়ে রেখে বলল, দেখো কমলা, তোমার জীবন তোমার পিতার হাতে। তুমি যদি আমাকে বাধা না দাও, আমার পথের কাঁটা না হও, তবে তাকে বাঁচিয়ে দেব। আমি জানতাম সে মিথ্যে বলছে। আমি প্রত্যাখ্যান করলাম। সে বাবার শরীরে এক বিশেষ তান্ত্রিক ছুরি বসিয়ে দিল, যা সহজে মানুষকে মারে না, ধীরে ধীরে তার আত্মা চুষে নেয়। বাবার চোখের সামনে আমি দেখলাম কেমন করে তার দেহ কালো হয়ে যাচ্ছে, কেমন করে তার শরীরের সমস্ত রক্ত যেন শুকিয়ে এক কঙ্কালসার মমির মতো হয়ে যাচ্ছে। তবু তিনি মরলেন না। তার আত্মা আটকে থাকলো এই জগতের আর পরজগতের মাঝামাঝি কোথাও, যেখানে চিরকাল এক অসীম শাস্তির মধ্যে থেকে যেতে হয়। আমি চিৎকার করেছিলাম, কেঁদেছিলাম, কিন্তু তখনও জানতাম না আমার জন্য আরও ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। সে আমার দিকে এগিয়ে এলো। তার চোখে কোনো করুণা ছিল না, ছিল শুধুই এক দানবীয় উন্মাদনা। সে আমার শরীরে সেই একই ছুরি বসিয়ে দিল, কিন্তু আমি মরিনি। আমি চেতনা হারানোর আগে মুহূর্ত পর্যন্ত অনুভব করলাম কেমন করে আমার আত্মাটাকেও সে ছিঁড়ে নিয়েছে আমার দেহ থেকে, আর আমাকেও ফেলে দিয়েছে সেই অভিশপ্ত অবস্থায়, যেখানে মুক্তি নেই, যেখানে শাস্তির শেষ নেই। হঠাৎ থেমে গেল কমলা। আশেপাশের নিস্তব্ধতা যেন ভারী হয়ে উঠেছে। আমি গলার কাছটা শক্ত করে বললাম, তাহলে তাহলে তোমাদের মুক্তির কোনো পথ নেই? পথ আছে, কিন্তু একটাই, তুমি। আমি আমি কিভাবে? তোমার জন্মই এই অভিশাপ মুক্ত করার জন্য হয়েছে। তুমি জানো কি অভিশপ্ত কারক রেখা বিধান কি? আমি মাথা নাড়লাম। শ্রীচণ্ডী ও অঘোরতন্ত্রের গোপন শাখায় এক বিধানের কথা বলা হয়েছে, যেখানে বলা আছে প্রতি কয়েক শতাব্দীতে একবার এমন একটি শিশু জন্ম নেয় যার কুণ্ডলিতে এমন গ্রহদশা থাকে যা তাকে এক বিশেষ শক্তির ধারক অথবা বিনাশকারী করে তোলে। আর সেই শক্তির ধারক তুমি। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। তোমার নামের মধ্যেই লুকিয়ে আছে তার ইঙ্গিত। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। অগ্নিশেখর। অগ্নি মানে কি জানো? অগ্নি মানে পবিত্র আগুন, যা শুদ্ধিকরণ ও বিনাশের প্রতীক। আর শেখর মানে চূড়া, শীর্ষ। তোমার নামের প্রকৃত অর্থ হল অগ্নির চূড়ায় স্বরূপ, অর্থাৎ সর্বোচ্চ শুদ্ধি ও বিনাশকারী শক্তির ধারক। তুমি একমাত্র ব্যক্তি যে ওই শয়তানের বিনাশ ঘটাতে পারবে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কিভাবে? আর কে সেই শয়তান সাধক? আমায় সব খুলে বলো। কমলা মৃদু হাসল।
সে আমার দিকে তাকিয়ে বলল, আর কিছু সময়ের অপেক্ষা, তুমি নিজেই জানতে পারবে। তোমাকে কিছু করতে হবে না, শুধু আমার কাছে এসো। আমি তোমায় আমার শক্তি দেব, আর তোমাকে পাঠাবো এমন এক স্থানে যেখানে তুমি তোমার অজ্ঞাতসারে এই কার্যটি সম্পন্ন করবে। আজ এখনই হলো সেই তিথি। আমাদের মুক্তি হবে, তোমার কাজ শেষ হবে। কেন জানি না তার কথায় আমার ভিতরটা কেঁপে উঠল। একটা অদ্ভুত অনুভূতি আমাকে গ্রাস করল, কিছুটা বেদনা, কিছুটা দুঃখ, আর তার মাঝে কোথাও একটা চাপা ভালোবাসা। কমলা, সে কি শুধু একটা অতৃপ্ত আত্মা, নাকি সে এমন কেউ যার অস্তিত্ব আমার হৃদয়ের অতল গভীরে এসে এক অনির্বচনীয় আবেগের জন্ম দিয়েছে? আজ রাতের পর সব শেষ হয়ে যাবে, তার মুক্তি ঘটবে, আর আমি তাকে আর কখনো দেখতে পাবো না। একটা অদ্ভুত শূন্যতা আমায় পেয়ে বসল। মনে হলো জীবনের এই ক্ষণস্থায়ী মুহূর্তের মধ্যেই একটা চিরস্থায়ী বিচ্ছেদ গেঁথে রয়েছে। কমলা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার মুখে এক ধরনের প্রশান্তি। সে জানে তার যন্ত্রণা শেষ হওয়ার সময় এসেছে। আমি স্থির দাঁড়িয়ে রইলাম, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। তার শীতল বরফের মতো আঙুল আমার কপালে এসে ঠেকল। আমি এক মুহূর্তের জন্য অনুভব করলাম এক অসম্ভব শীতলতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তারপর আমি দেখলাম আমি আর এখানে নেই। আমার চারপাশে অদ্ভুত আলো, বিচিত্র রঙের রশ্মি, যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। যেন এক অনন্ত শূন্যতার মধ্যে পড়ে গেছি আমি, যেখানে সময়ের অস্তিত্ব নেই, স্পর্শ নেই, কোনো দিক নির্দেশ নেই। আমি এগিয়ে চলেছি, অথচ আমি হাঁটছি না। আমি অনুভব করছি, অথচ শরীরে কোনো অনুভূতি নেই। আমার চারপাশের পৃথিবী ধীরে ধীরে বদলে যাচ্ছে। একটা অন্য জগতে প্রবেশ করছি আমি, যেখানে মানব জ্ঞান পৌঁছায় না। এটি যেন কোনো ভিন্ন মাত্রার দুনিয়া, একটা দুঃস্বপ্ন, একটা বিভ্রম, অথচ বাস্তবের চেয়েও বাস্তব। এবং তারপর আমি তাকে দেখতে পেলাম। সে দাঁড়িয়ে আছে একটা বিরাট অগ্নিমণ্ডলের কেন্দ্রবিন্দুতে। সে দাঁড়িয়ে আছে, তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তার সৃষ্টি করা পিশাচ আত্মারা। তার চোখ দুটি অন্ধকারের চেয়েও গভীর, তার মুখে একটা শয়তানি হাসি। এটি সেই সাধক, আর সে আর কেউ নয়, আমার অতি পরিচিত সেই জগন্নাথ কাকা। আমি জানি না কিভাবে, কিন্তু আমি বুঝতে পারলাম আমি তাকে বিনাশ করতে এসেছি। আর তারপর কি ঘটল আমি জানি না, আমি মনে করতে পারছি না। আমার শুধু এইটুকু মনে আছে, একটি প্রচণ্ড আলো বিস্ফোরণের মতো আমার চারপাশে ছড়িয়ে পড়েছিল। আর তারপর সব অন্ধকার। আমি ধীরে ধীরে চেতনা ফিরে পেলাম। আমি যেখানে ছিলাম তা নেই। এটা সেই গ্রাম, কিন্তু কেমন যেন একটা অদ্ভুত দেখাচ্ছে চারপাশটাকে। একটা ভয়ঙ্কর গভীর নীরবতা, যেন যুগ যুগ ধরে এখানে কেউ আসেনি। প্রতিটা ঘর ভাঙাচোরা আর পরিত্যক্ত, আগাছায় ঢেকে গেছে পথঘাট। শূন্য চোখে তাকিয়ে আছে জীর্ণ মাটির ঘরগুলো। আমি উঠতে গিয়ে অনুভব করলাম আমার শরীর সম্পূর্ণ সুস্থ। অদ্ভুতভাবে আমার শরীরে বল ফিরে এসেছে, আমার চেহারায় পরিবর্তন এসেছে, যেন এক রাতের মধ্যে আমি নতুন রূপ পেয়েছি। কিন্তু কোথাও কেউ নেই। গ্রামটা একেবারে জনশূন্য। আমি জগন্নাথ কাকার কুটিরের দরজা ঠেলে ভেতরে ঢুকলাম, আর যা দেখলাম তা আমার রক্তকে হিম করে দিল। সেই ঘরের মেঝেতে পড়ে আছে তার শরীর, পচে কালচে হয়ে গেছে। আশ্চর্যের বিষয়, সে যেন অনেকদিন আগেই মারা গেছে। তার চোখ দুটি ফেটে গেছে,
ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত, হাতের আঙুলগুলো বিকৃতভাবে মোচড়ানো, মুখের ওপর একটা বিভীষিকাময় আতঙ্ক জমে আছে, যেন মৃত্যুর মুহূর্তে সে ভয়ঙ্কর কিছু একটা দেখেছিল। তার শরীরের চারপাশে কালচে পোড়ার দাগ, যেন অভিশাপ তার আত্মাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আমি এক পা পিছিয়ে গেলাম। আমার শ্বাস ভারী হয়ে আসছিল। আমি বেশ বুঝতে পারছিলাম জগন্নাথ কাকাই সেই শয়তান সাধক। সেই তো বটগাছের নিচে সেই রাতে ছিল। তার চোখের গভীরে আমি যে অশুভ ছায়া দেখেছিলাম তা কি সত্যি মানুষের ছিল? বুকের ভেতর একটা শীতল স্রোত বইতে লাগলো। জগন্নাথ কাকা কি আমাকেও নিজের বলি স্বীকার করার জন্য ফাঁদ পেতেছিলেন? আমি কত দিন কত রাত কাটিয়েছি এই গ্রামে, কতবার তার আতিথেয়তা গ্রহণ করেছি, অথচ একবারও বুঝতে পারিনি সে আসলে কি ভয়ানক সত্য লুকিয়ে রেখেছিল এই নীরব গ্রামে। আর গ্রামের মানুষগুলো, তারা কি সত্যি ছিল, নাকি তারা সেই সমস্ত আত্মা যাদের এই শয়তান সাধক বন্দি করে রেখেছিল? এখন ভাবলে আমার শরীরের রোম দাঁড়িয়ে যায়। আমি বুঝতে পারছি কমলা শুধু আমাকেই রক্ষা করেনি, সে আমাকে একটা নতুন প্রাণও দিয়েছে। আমি জঙ্গলের পথে হাঁটতে লাগলাম। ঘন পাতার ফাঁক গলে সূর্যের কিরণ পড়ছে। দূরে কোথাও পাখিরা ডাকছে, যেন প্রকৃতি ধীরে ধীরে তার স্বাভাবিক রূপ ফিরে পেয়েছে। আমি পথ চলছি, কিন্তু আমার ভিতরের অস্থিরতা যেন আমাকে এক মুহূর্ত শান্ত থাকতে দিচ্ছে না। গ্রামটা পেছনে ফেলে এসেছি, কিন্তু কিছু একটা রয়ে গেছে আমার মধ্যে। একটা যেন অদৃশ্য বাঁধন, একটা অনুভূতি যা কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না। আমি জানি কমলা আজ মুক্ত, সে হয়তো কোথাও নেই, হয়তো অন্য কোনো জগতে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কিন্তু কেন যেন মনে হয় আমার পাশেই আছে, বাতাসের মৃদু ছোঁয়ায়, পাতার কম্পনে, নিঃসঙ্গ রাতের নীরবতায়। আমি জানি না কমলা আসলে কি ছিল, একটা অভিশপ্ত আত্মা, নাকি এক অলৌকিক অস্তিত্ব, নাকি শুধুই এক ছায়া যা আমার জীবনের এক অদ্ভুত অধ্যায়ে এসে উপস্থিত হয়েছিল। কিন্তু একটাই সত্য যেটা আমি জানি, আমি তাকে ভালোবেসেছিলাম। অপূর্ণ একটা ভালোবাসা, নিঃশব্দ, নিঃস্বার্থ, অথচ চিরকালীন। আর সেই ভালোবাসা আমার মনের এক কোণে আজও রয়ে গেছে, বোধহয় থেকে যাবে চিরকাল। আচ্ছা, যদি আপনিও কখনো আমার মতো এই রকম অলৌকিক ঘটনার মুখোমুখি হতেন, তবে কি করতেন জানাবেন কিন্তু। শুনলেন বর্ষা রাতে মরার গন্ধ। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটিও কমেন্টে মেনশন করুন। তাহলে চলুন ঝটপট দেখে নিই আমাদের আগের এপিসোডে কারা কারা কমেন্ট করেছিলেন। আমাদের আগের এপিসোডে কমেন্ট করেছিলেন কাকিনাড়া থেকে অভিজিৎ, পোয়ালি 3 নম্বর পোল বুড়ুল নদী থেকে মান্টি। এছাড়া কমেন্ট করেছেন হাবিবুল শেখ, বারুইপুর থেকে শঙ্কর মণ্ডল এবং আরামবাগ রানহাট থেকে তনু সিং। এছাড়া অনেকেই কমেন্ট করেছেন কিন্তু আপনার নামটি মেনশন করেননি। অনুগ্রহ করে আজকের গল্পে আপনার নামটি মেনশন করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে আবার কোনো রোমহর্ষক কাহিনীর সাথে অন্য কোনো এপিসোডে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।